ধর্ষণ খুনে ফাঁসির সাজা, 15 মাসের মধ্যে ফাঁসির সাজা দিল আসানসোল আদালত। মেয়েকে ধর্ষণ ও খুনে বাবাকে ফাঁসির সাজা। আসানসোলের নরসিং বাঁধে মেয়েকে ধর্ষণ করে খুন। 2024 সালের 13ই মে মেয়েকে ধর্ষণ করে খুন। ধর্ষণ খুনে ফাঁসির সাজা বাবাকে। 15 মাসের মধ্যে এই ফাঁসির সাজা দিল আসানসোল আদালত। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, খোদ বাবাই যেখানে ধর্ষক এবং খুনি, কার্যত নজিরবিহীন বলা যায়, নাটকীয় বললেও কম, কি বললো আজ আদালত? দেখো, আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে 302 ধারায় দোষী সাব্যস্ত করেছে এবং পস্কো ধারায় তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। কার্যত এই সাজা হচ্ছে নজিরবিহীন আসানসোল আদালতে, কারণ হচ্ছে 15 মাসের মধ্যে সাজা ঘোষণা ঘটনার এবং ফাঁসির সাজা, সেটা কার্যত নজিরবিহীন হয়ে থাকবে। ঘটনা 2024 সালে মে মাসে মেয়ে যখন বাড়িতে ঘুমোচ্ছিল নিজের ভাই বোনের সময় সঙ্গে নিয়ে, তখনই বাবা সেই সুযোগ নিয়ে তার সঙ্গে ধর্ষণ করে প্রথমে, তারপর শ্বাসরোধ করে খুন করে। এই ঘটনায় ডিএনএ পরীক্ষা করা হয় এবং ডিএনএ পরীক্ষায় বাবার ডিএনএ ম্যাচ করে যায়। তারপরেই যে ছাত্রী মৃত্যু হয়েছিল, ধর্ষণের শিকার হয়েছিল, তার মা হীরাপুর থানায় অভিযোগ দায়ের করে এবং ঘটনার তদন্ত শুরু করে হীরাপুর থানার পুলিশ। সমস্ত তথ্য আদালতে জমা দেওয়ার পর 302 ধারায় আইপিসিতে তাকে ফাঁসির সাজা শোনানো হলো আজ, যেটা কার্যত একেবারে নজিরবিহীন হয়ে থাকলো। মোট 16 জন সাক্ষ্য গ্রহণ করেছে এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে আজ আদালত। আদালতের বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন কি যেই ঘটনা ঘটেছে, যে নিন্দনীয় ঘটনা ঘটেছে, তার কোনো কম সাজা হয় না, এর থেকে যদি বেশি সাজা থাকতো তাকে এই সাজা দেওয়া যেত। কারণ হচ্ছে মেয়েকেই ধর্ষণ করে খুনের ঘটনা, এমনই নারকীয় ঘটনা ঘটিয়েছে তার বাবার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, যা আজকে প্রমাণ হয়েছে। ধন্যবাদ দীপক। যিনি ভিকটিম তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে, বয়স ছিল 14 বছর। এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল। এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজডের দেখানো মতো একটা দড়ি রিকভারি হয়, সেই দড়িটাও এফএসএল এ পাঠানো হয়েছিল। ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক, সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন, সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইমপ্রেশনও ম্যাচ করে এফএসএল সেই রিপোর্ট দেয়। তদন্ত চলাকালীন আসামি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কনফেশনও দিয়েছিলেন। 1 বছর 3 মাসের মধ্যেই পুরো তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমীক্ষায় ফের ভুতুরে ভোটারের হদিশ। এবার হাসনাবাদে একটা বুথেই 27 জন ভুতুরে ভোটার। হাসনাবাদের আমলানির 284 নম্বর বুথে 27 জন মৃত ভোটার। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, 27 জন ভোটার যাদের মৃত্যু হয়েছে তাদের নাম জলজল করছে ভোটার তালিকায়। হ্যাঁ দেখো মিমি, একদমই এরকমই ঘটনা ঘটেছে। এই যে হাসনাবাদের যে আমলানি পঞ্চায়েতের সেখানে 284 নম্বর বুথ, সেখানে যে ভোটার লিস্ট রয়েছে তার মধ্যে মোট 939 জন ভোটার, কিন্তু তার মধ্যে 27 জন ভোটার যারা মৃত। কেউ 2 বছর আগে মারা গেছে, কেউ 5 বছর আগে, কেউ 10 বছর আগেও মারা গেছে। তাদের নাম জলজল করছে ভোটার লিস্টে। এবং এলাকার যেসব যাদের পরিবারের লোকজন মারা গেছে তারা কিন্তু পঞ্চায়েতের থেকে ডেথ সার্টিফিকেট তুলেছে, কিন্তু ডেথ সার্টিফিকেট তোলার পরে স্বাভাবিক নিয়মেই কিন্তু ডেথ সার্টিফিকেট তোলার পরে ভোটার লিস্টের থেকে নাম বাদ যাওয়ার উচিত, সেটাই নিয়ম। কিন্তু এখানে কিন্তু কোনো ভোটার লিস্টের থেকে নাম বাদ যায়নি, 27 জনের নাম জলজল করছে। এবং এলাকার মানুষের যেটা অভিযোগ করছে যে এটা ইচ্ছাকৃতভাবে ভোটার লিস্টে এই নামগুলো রাখা হয়েছে ভোটার স্বার্থে ব্যবহার করার জন্য। এবং এলাকার যেসব পরিবারগুলো তারা কিন্তু জানাচ্ছে যে তারা কিছুই জানেন না, এবং যে প্রত্যন্ত গ্রামের মানুষ না জানাটাই স্বাভাবিক। তার কারণ গ্রামের মানুষ তারা ভোটার লিস্ট নিয়ে অতটা নাড়াচাড়া করে না, তারা অতটা খোঁজই রাখে না, যে কারণে তারাও অভিযোগ করেনি বা তারা আবেদন করেনি ভোটার লিস্ট থেকে তাদের পরিবারের মৃতের নাম বাদ দেওয়ার জন্য, যে কারণে নামগুলো থেকে গেছে। এখন আমরা খবর করলাম, এখন দেখার বিষয় এই ভোটার লিস্ট থেকে এই 27 জনের নাম বাদ যায় কিনা। অনেক ধন্যবাদ অনুপম। উনি কি মারা গেছে? তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। আচ্ছা, ভোটার লিস্টে নাম আছে, ওটার নাম বাদ দেওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন কিছু? না। আপনি ডেথ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ। মারা গেছে? হ্যাঁ। এখনো ভোটার লিস্টে নাম রয়েছে? তাহলে থাকতেই পারে। আচ্ছা, আপনার চেক করে দেখিনি। আপনার এমনি ডেথ সার্টিফিকেট তুলেছিলেন? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। পঞ্চায়েতের থেকে তুলেছিলেন তো? পঞ্চায়েত। একদম নতুন যে ভোটার লিস্ট তাতেও আপনার শ্বশুরের নাম রয়েছে,
তা সেটা তো বাদ দিতে হবে, তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা করিনি, সেটা তো আমরা জানিই নি। ডেথ সার্টিফিকেট তুলেছেন তো? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। আচ্ছা। আমরা এই মতো অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসন, যারা নির্বাচন কমিশনে যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। সেটা আমরা আমদানি পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেটা দেখব। আর এই ভুয়ো ভোটারে কড়া কমিশন। এবার ভোটার কার্ড পাঠানোর নিয়ম বদল হচ্ছে, বাড়ি বাড়ি ভোটার কার্ড পাঠানোর নিয়ম বদল। জিপিও থেকে সরাসরি এবার বাড়িতে পৌঁছে যাবে ভোটার কার্ড। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই নতুন নিয়ম কার্যকর করার কি প্রয়োজন পড়লো? কবে থেকে কার্যকর হচ্ছে? দেখো, 1 সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। যদিও সরস্বতী প্রেসে বর্তমানে প্রায় 1.5 লক্ষেরও বেশি ভোটার কার্ড বা এপিক কার্ড ছাপা অবস্থায় পড়ে রয়েছে, সেগুলিও এই নয়া নিয়মে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্যের সিও দপ্তর। কেন এই নিয়ম বদলের প্রয়োজন হলো, তার কারণ সম্প্রতি দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিধানসভায় ভুয়ো ভোটারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। রাজ্যের সিও দপ্তর যে নমুনা সমীক্ষা করছে, সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিধানসভায় ভুয়ো ভোটারের অস্তিত্ব। এবং শুধু তাই না, এটাও দেখা যাচ্ছে বিধানসভা ভিত্তিক যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন, তাদের অফিসেও এরকম একাধিক ভোটার কার্ড পড়ে রয়েছে, যে ভোটার কার্ডগুলি ভোটারদের ঠিকানায় পৌঁছায়নি। তার জন্যই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই নয়া নিয়ম করছে বলেই মনে করা হচ্ছে। যে নয়া নিয়মে তারা বলছেন যে সরস্বতী প্রেস থেকে যখন এপিক কার্ড ছেপে আসবে, সেই এপিক কার্ড সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারের ঠিকানায় স্পিড পোস্টে চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিক বা সংশ্লিষ্ট বিধানসভার ইআরওদের কাছে ভোটার কার্ড পাঠানোর প্রয়োজন হবে না। এতদিন এই নিয়মেই এপিক কার্ড পাঠানো হতো, যেখানে সরস্বতী প্রেস থেকে ভোটার কার্ড ছেপে আসার পর সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের কাছে যেত সেই এপিক কার্ড, তারপর সেই এপিক কার্ড সংশ্লিষ্ট বিধানসভার ইআরওদের কাছে যেত, ইআরওরা সেই এপিক কার্ড স্পিড পোস্টে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতেন। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ভোটার কার্ড যেমন পড়ে রয়েছে, ভোটারদের পাওয়া যাচ্ছে না, পাশাপাশি বেশ কিছু বিধানসভায় ভুয়ো ভোটারের অস্তিত্বও পাওয়া যাচ্ছে। সেই কারণেই এই নিয়ম বদল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বলেই মনে করা হচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে নিয়ম কার্যকর করার কথা ইতিমধ্যেই বলা হয়েছে। যদিও সরস্বতী প্রেসে এখন যে বর্তমানে ভোটার কার্ডগুলি ছাপা অবস্থায় পড়ে রয়েছে, সেগুলিও ডাক বিভাগ মারফত সরাসরি ভোটারদের ঠিকানায় পাঠানোরও নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ধন্যবাদ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোটি টাকার প্রতারণা। সিউড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের কীর্তি শুনলে চমকে উঠবেন। গ্রাহকরা ঋণ শোধ করছেন, কিন্তু ঋণ শোধের কিস্তি ভুয়ো অ্যাকাউন্টে পাচার হয়ে যাচ্ছে। ঋণের টাকা শোধের পরও ব্যাংকের চিঠি যাচ্ছে গ্রাহকদের কাছে, ফের লোনের টাকা শোধ করতে চিঠি দিচ্ছে ব্যাংক। 30 থেকে 40 জন গ্রাহকের শোধের টাকা গায়েব। গত 1 বছর আগে আমার ইউকো ব্যাংকের একটা লোন নেওয়া ছিল, সেই লোনটা আমি শোধ করি 4/7/2024। 4/7/2024 শোধ করার পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে এনওসি, নো ডিউজ সার্টিফিকেট দিয়ে দেয়। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার এনওসি বা নো ডিউজ থাকা সত্ত্বেও, ব্যাংক কর্তৃপক্ষ দেওয়া সত্ত্বেও একটা এফআইআর লঞ্চ হয়ে যায়। আমার একটাই অনুরোধ যে আমি জানতে চাই ব্যাংক কর্তৃপক্ষের কাছে, বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ যে আছে তাকে জানতে চাই যে কবে নাগাদ আমাদের এই এফআইআর এর যে কেসটা স্টার্ট হয়েছে সেই কেসটা উইথড্র হবে। আগের কিছু ম্যানেজাররা কিছু টাকার 9-6 করেন। বিকাশ প্রার্থী রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক, এদেরকে মেইনলি ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে। আমাদের ব্রাঞ্চে বেশ কিছু অ্যাকাউন্টে ব্যাংক ওনারা ফ্রড ডিক্লেয়ার করেন। আমাদের কাস্টমার আছেন, তার অ্যাকাউন্টটা এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরেও তিনি সম্পূর্ণ টাকা জমা দিয়েছে। আমার অ্যাকাউন্টটা যেহেতু সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে, তাই অ্যাকাউন্টটাতে আমার এনওসি দেওয়া হোক এবং আমার যে এফআইআরটা করা হয়েছে সেটা উইথড্রল করা হোক। এবং ঊর্ধ্বতন আধিকারিকের সাথেও অনেকবার কথা বলেছি যাতে আমাদের ওনার এনওসি দেওয়া হোক এবং এফআইআরটা যাতে তোলা হোক। বিজ্ঞাপন দিয়ে চলতো ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ। ধৃত বাংলাদেশি মডেল শান্তার সাকরে, ধৃত সৌমিক দত্ত, তার কীর্তি ফাঁস হয়েছে। কিভাবে চলতো এই কাজ, কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, কিভাবে এই ভুয়ো নথি তৈরি হতো?
দেখা একেবারে সমাজ মাধ্যমে নিজের অ্যাড্রেস দিয়ে এবং নিজের ফোন নাম্বার দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার একটা অভিনব পন্থা এই সৌমিক দত্ত এঁটেছিলেন এবং সেখানেই টার্গেট অফ অডিয়েন্স বাংলাদেশিদেরই তিনি করতেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে কোনো ধরনের পরিচয়পত্র বানানোর জন্য তিনি অ্যাড দিতেন সমাজ মাধ্যমে, একটি মার্কেট প্লেসে। তার সঙ্গে যোগাযোগ করলেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ভুয়ো পরিচয়পত্র পাওয়া যেত 1 থেকে 2 দিনের মধ্যে। প্রত্যেকটি পরিচয়পত্র নির্দিষ্ট রেট ছিল, প্রায় 4 থেকে 5 হাজার টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র তিনি তৈরি করে দিতেন। এবং গোয়েন্দাদের হাতে যে রেজিস্টার্ড লিস্ট এসছে, দেখা গেছে যে প্রচুর মানুষের এরম ভাবে ভুয়ো পরিচয়পত্র তিনি তৈরি করে দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কারবারি তিনি চালাতেন। জেরক্সের দোকানের অছিলায়, জেরক্সের দোকানের পেছনে এরম ভাবেই ভুয়ো পরিচয়পত্র তিনি তৈরি করে দিতেন। বিশেষত বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তিনি তৈরি করে দিতেন। আর কাদের তৈরি করে দিয়েছেন বা যাদের তৈরি করে দিয়েছেন তারা এখনো এখানে বসবাস করছে কিনা, গোটা বিষয়টি ইতিমধ্যে লালবাজারের গুন্ডা দমন শাখা খতিয়ে দেখছে। ধন্যবাদ রৌনক। শান্তার সাকরেদ, মমতাজ উদ্দিনের আরো কীর্তি ফাঁস। কি কীর্তি জানবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, শেখ মমতাজ উদ্দিন বর্ধমানে হরিয়ানার যে আধার কার্ড এবং ভোটার কার্ড গুলো পাওয়া গিয়েছিল যে শান্তাপালের নামে, সেগুলো শেখ মমতাজ উদ্দিন হাত ধরে তৈরি হয়। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফে গতকাল তার বাড়িতে অভিযান চালানো হয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি থেকে একাধিক সরকারি রাবার স্ট্যাম্প, সিল, এই সমস্ত সামগ্রী পাওয়া গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এই মমতাজ উদ্দিন শুধুমাত্র যে শান্তাপালের ডকুমেন্ট তৈরি করছে এমনটা নয়, বেশ কয়েক বছর ধরে নিজের বাড়িতেই ভুয়ো নথি তৈরি কিন্তু কারবার খুলে বসেছিল। অর্থাৎ টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করতেন এই বর্ধমানের মেম্বারে নিজের বাড়িতে বসে, এবং সেখান থেকে প্রচুর বিভিন্ন ব্যক্তির নামে থাকা আধার কার্ড বা ভোটার কার্ডের ফটোকপি সেখান থেকে পাওয়া গিয়েছে, সরকারি স্ট্যাম্প এবং সেখান থেকে পাওয়া গেছে, যেগুলো ব্যবহার করে এই সমস্ত নথি ভুয়ো নথি তৈরি হতো। সেক্ষেত্রে কিছুক্ষণ পরেই তাকে ব্যাংশাল কোর্টে পেশ করা হবে এবং নিজের হেফাজতে নেওয়া হবে। এবং মাধ্যমে ভরা বর্ষায় উত্তরে পর্যটকের ভিড়, বোরলির চাহিদা আকাশ ছোঁয়া। ঝপাঝপ জাল পড়ছে তিস্তায়, ঝাঁকে ঝাঁকে উঠছে ছোট ছোট বোরলি। জুন থেকে সেপ্টেম্বর বোরলির প্রজননের সময়, আর এই সময় বোরলি ধরলে ভবিষ্যতে ফাঁকা হয়ে যাবে তিস্তার বুক। তাই অক্টোবর পর্যন্ত বোরলি ধরার নিষেধ। ওই দেখুন, জাল দিয়ে টেনে আনা হচ্ছে তিস্তার ইলিশ। ইলিশই বটে, তিস্তার বোরলি। আভিজাত্যে উত্তরবঙ্গের আবেগে ইলিশের সমতুল। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই তার বোরলির কথা মনে পড়ে। আর এই স্বাদের বোরলির লোভে নাকি শক্তি চট্টোপাধ্যায় গাড়ি থেকে নেমে যেতেন জলে। তিস্তা তোর্ষার ঐতিহ্য বোরলি মাছ হারিয়ে যাচ্ছে। দূষণ তো আছেই, সঙ্গে আছে ছোট জাল, চাইনিজ জালের যথেচ্ছ ব্যবহার। চাহিদা বাড়ছে, তাই নিয়ম না মেনেই তিস্তার বুক ছেঁচে তুলে নেওয়া হচ্ছে ছোট বোরলি। বোরলি বাঁচাতে হবে, তাই করা হচ্ছে নিয়ম কানুন। যখন তখন আর ধরা যাবে না সাথের বোরলি। চলছে লিফলেট বিলি, মাইকিং। বিদ্যুৎ সংযোগে মাছ ধরা এবং ছোট জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নদীর পার্শ্ববর্তী এলাকাতে প্রচার অভিযান চালিয়েছি যাতে করে ছোট জাল দিয়ে মাছ না ধরে, যাতে বৈদ্যুতিক সরঞ্জাম বা চাইনিজ দুয়ারি দিয়ে মাছ না ধরে, সে ব্যাপারে আমরা নিষেধাজ্ঞা একটা প্রচার জারি করেছি, মাইকিং করেছি। অবৈধভাবে মাছ ধরলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রজনন ঋতুতে জঙ্গলে পর্যটকদের ঢোকা নিষেধ, তেমনি এবার বর্ষায় তিস্তা, করলা, জলঢাকায় বোরলি মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর। অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মৎস্য দপ্তর থেকে আমাদের বলছে যাতে নদীতে ছোট মাছ যাতে না ধরে, ছোট জাল দিয়ে যাতে কেউ মাছ না ধরে। বাড়ি বাড়ি গিয়ে বলছি, প্রচার করছি যাতে কেউ ছোট মাছ না ধরে। হ্যাঁ, আমরা নজর রাখছি। ইলিশের মতোই স্রোতের বিপরীতে ঝাঁক বেঁধে চলে বোরলি, তিস্তার ইলিশ। নির্বিচারে ছোট বোরলি ধরতে থাকলে একসময় তিস্তার বুক খালি হয়ে যাবে, হারিয়ে যাবে বোরলির ঝাঁক। তাই বর্ষায় কিছুদিন বোরলি মাছ ধরা মানা। নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দুটোই হতে পারে। গ্রাম পঞ্চায়েত বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে, নিয়ম না মানলে নিজেদেরই ক্ষতি, মানছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। জেলেরা কি করে, অনেক লোকেরা এই যে ছোট জাল ঢাল পাতে শুনি
কিন্তু চোখের সামনে আমাদের পড়লে তাদের কিন্তু বিপদ আছে, এটা আমরা একদম কেন এখন তো মাছে বাচ্চা দিবে, মাছের পেটে ডিম আছে, ওটা তো এটা যদি না হয় তাহলে আমরা আগামী দিনে কোথায় পাবো মাছ? কারণ মাছের তো বংশটাই শেষ হয়ে যাবে। বরলির টক, ভাজা, চচ্চড়ি বা কালো জিরে ফোড়নের পাতলা ঝোল, জিরে আদা বাটা দিয়ে রাধা বরলি নাকি চেটে পুটে খেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই বরলি যাতে হারিয়ে না যায় তাই মৎস্য দফতর উদ্যোগী, যেন হারিয়ে না যায় বরলি, উত্তরবঙ্গের আবেগ তিস্তার ইলিশ। নিউজ 18 বাংলা।